যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান, জানালেন আব্বাস আরাকচি। ওয়াশিংটন সম্মান জানালেই কেবল পরমাণু কর্মসূচি নিয়েই হতে পারে সংলাপ। অস্ত্রত্যাগে ফের অস্বীকৃতি জানালো হামাস। গাজায় বিদেশি হস্তক্ষেপ মেনে না নেয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি হামলায় হতাহত ৩। দুদিন বন্ধের পর চালু রাফা সীমান্ত। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে আলোচনায় বসার প্রস্তাবে এখনো সাড়া দেয়নি রাশিয়া। সংলাপ চলাকালে বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর আহ্বান ট্রাম্পের। মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি ক্ষেপণাস্ত্রের ঘাঁটি উন্মোচন করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘাঁটিটি উন্মোচন করে। গত কয়েকদিন ধরেই ইরানের আশপাশে যুদ্ধ জাহাজ সহ ব্যাপক সেনা উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এর মধ্যে স্থানীয় সময় বুধবার মাটির নিচে থাকা নিজেদের আরও একটি বিশাল ক্ষেপণাস্ত্রের ঘাঁটি উন্মোচন করেছে ইরান। এদিন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের উপপ্রধান সায়েদ মাজেদ মৌসাভি এর উদ্বোধন করেন। সামরিক বাহিনীর উচ্চ পদস্থ এই দুই কর্মকর্তা সরেজমিনে ঘাঁটিটি পরিদর্শন করেন এবং বর্তমান পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা ও সামগ্রিক যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। সশস্ত্র বাহিনীর প্রধান জানান, ইরান এখন যে কোনো ধরনের বৈরী পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে তেহরান তাদের রণকৌশল পরিবর্তন করেছে, প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বলে জানান তিনি। এদিকে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির মধ্যেই দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে আলোচনায় সমাধান না আসলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এবার যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। ওয়াশিংটনকে তেহরানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানান, ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানালে তবেই সংলাপের পথ খোলা থাকবে। সতর্ক করে বলেন, শক্তির ভাষা ইরান কখনোই মেনে নেবে না। এদিকে ওয়াশিংটনের যুদ্ধের হুমকিকে তেহরান ভয় পায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত বলে জানান তিনি। এর মধ্যেই সরকার বিরোধী বিক্ষোভে মদদ দেওয়ার অভিযোগে ইরানে সংস্কারপন্থী রাজনীতিবিদ সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনায় আগ্রহী তেহরান, তবে সামরিক চাপ মানতে নারাজ। স্থানীয় সময় রোববার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের প্রতি সম্মান দেখাতে হবে। শক্তির ভাষা ইরান মেনে নেবে না, তবে সংলাপের পথ খোলা রাখতে চায় তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে দাঁড়াবে না বলেও স্পষ্ট করেন তিনি। আরাকচির দাবি, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির ইরানের সক্ষমতা নির্ধারণ করার অধিকার নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশকে ঘিরে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার আব্দুল রহিম মুসাভি। তার বক্তব্য, ইরানের ওপর হামলা হলে পুরো অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়বে, যার দায় বহন করতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। একই সঙ্গে তিনি বলেন, ইরান আঞ্চলিক যুদ্ধ চায় না, যদিও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত তারা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নতুন একটি প্রস্তাবিত কাঠামো তুলে ধরেছে মধ্যস্থতাকারীরা। কাতার, তুরস্ক ও মিশরের প্রস্তাবিত কাঠামোয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত, ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণের কথা উল্লেখ রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি কাঠামোগত প্রস্তাব তুলে ধরেছে কাতার, তুরস্ক ও মিশর। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, প্রস্তাবিত কাঠামোতে ইরানকে 3 বছরের জন্য সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি সমৃদ্ধকরণ সীমিত করে 1.5% নিচে রাখার কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় 440 কেজি তৃতীয় কোনো দেশে সরিয়ে নিতে হবে। এছাড়া নিউক্লিয়ার কর্মসূচির বাইরে প্রস্তাবে রয়েছে ক্ষেপণাস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা। ইরান আঞ্চলিক মিত্রদের কাছে অস্ত্র ও প্রযুক্তি হস্তান্তর করবে না, এমন প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা কমানোর মার্কিন দাবি এতে পুরোপুরি অন্তর্ভুক্ত নয়।
এই প্রস্তাব ঘিরেই স্থানীয় সময় শুক্রবার গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও উভয় পক্ষ এখন ওমানের মাস্কাটে আলোচনা করতে সম্মত হয়েছে। বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অংশ নেওয়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ফ্লোরিডায় ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাবও দিয়েছে দেশটি। সংঘাত চলাকালে বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এ বিষয়ে এখনও সাড়া দেয়নি রাশিয়া। যুদ্ধবন্ধের প্রচেষ্টার মধ্যেও ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 31 জন। এদিকে মস্কোয় রুশ জেনারেলকে গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দুবাইয়ে আটক করা হয়েছে। স্থানীয় সময় রোববার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ সেনারা একযোগে 101টি ড্রোন ছোড়ে। ইউক্রেনের বিমান বাহিনী জানায় কুর্স্ক, ওরেল, ব্রিয়ান্স্ক, পিমনস্কো, আক্তার্স্কো ও সাতালোভ অঞ্চল থেকে ছোড়া এসব ড্রোনের 69টি ভূপাতিত করা হলেও 32টি ড্রোন 13টি স্থাপনায় আঘাত হানে। এতে বেশ কয়েকজন হতাহত হন। এই হামলার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র মস্কো কিয়েভের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য জুন মাসকে সময়সীমা হিসেবে নির্ধারণ করেছে। এর মধ্যে চুক্তি না হলে দুই পক্ষের ওপর চাপ বাড়াতে পারে ওয়াশিংটন। জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় গ্রীষ্ম শুরুর আগেই যুদ্ধের অবসান হোক। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা বলেন, শান্তি আলোচনার সবচেয়ে জটিল বিষয়গুলো মীমাংসার জন্য ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সরাসরি বৈঠক প্রয়োজন। তার মতে এই যুদ্ধ থামানোর বাস্তব ক্ষমতা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। এদিকে মস্কোয় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে হত্যা চেষ্টার ঘটনায় 2 সন্দেহভাজনকে আটক করেছে রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস। সংস্থাটি আরও জানায়, অভিযুক্ত বন্দুকধারীকেও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সহায়তায় দুবাই থেকে আটক করা হয়। গেল শুক্রবার রাশিয়ার প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে তার বাসভবনের বাইরে পেছন দিক থেকে 3 বার গুলি করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাশিয়া এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললেও ইউক্রেনের দাবি, হামলার সঙ্গে কিয়েভের কোনো সম্পৃক্ততা নেই। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত স্টার্ট চুক্তির মেয়াদ শেষ। রাশিয়ার দাবি, মেয়াদ বাড়ানোর বিষয়ে মস্কোর প্রস্তাবের কোনো জবাব দেয়নি ওয়াশিংটন। এ অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে আর কোনো বিধিনিষেধ মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে স্বাক্ষরিত হয় স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা স্টার্ট। 2011 সালে কার্যকর হওয়া এই চুক্তির মাধ্যমে 2 দেশের পারমাণবিক ওয়ারহেড মোতায়েন সীমিত করা হয়। 2021 সালে এর মেয়াদ আরও 5 বছর বাড়ানো হয়। 15 বছর মেয়াদের এই চুক্তি শেষ হবে স্থানীয় সময় বৃহস্পতিবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, মস্কো আরও 12 মাসের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র এর কোনো জবাব দেয়নি। প্রাথমিকভাবে স্টার্টের সময়সীমা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখালেও চলতি বছরের জানুয়ারিতে তা প্রত্যাখ্যান করেন ট্রাম্প। পুতিন বলছেন, চুক্তির অবর্তমানে পারমাণবিক যুদ্ধাস্ত্র মোতায়েনে কোনো সীমাবদ্ধতা থাকছে না, তাই মস্কো তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারে কোনো বিধি নিষেধ মানবে না বলে জানান তিনি। এ অবস্থায় বিশ্ববাসীকে বিপজ্জনক ভবিষ্যৎ আসন্ন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, চুক্তির মেয়াদ না বাড়লে কিছুদিনের মধ্যে পৃথিবী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময়ের মুখোমুখি হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও একই বার্তা দেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক শান্তির জন্য গুরুতর মুহূর্ত। গুতেরেস সতর্ক করেন, 50 বছরেরও বেশি সময়ে এই প্রথম বিশ্বে কোনো কার্যকর পারমাণবিক চুক্তির অস্তিত্ব থাকছে না, যা বর্তমান প্রেক্ষাপটে আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে যুদ্ধে জর্জরিত বিশ্বের জন্য নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো তৈরির পরিকল্পনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকেও আলোচনার টেবিলে ফিরতে অনুরোধ করেন গুতেরেস। অস্ত্র ত্যাগ না করার পাশাপাশি গাজায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। সংগঠনটির রাজনৈতিক নেতা খালেদ মিশাল বলেন, উপত্যকায় বিদেশি শাসন মানা হবে না। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 3 ফিলিস্তিনি হতাহত হয়েছেন। 2 দিন বন্ধ রাখার পর রোববার আবারও খুলে দেওয়া হয়েছে রাফা সীমান্ত।
জাতিসংঘের তথ্য অনুযায়ী সীমান্ত খোলার প্রথম 4 দিনে মাত্র 36 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি এবং 62 জন সঙ্গী মিশরে যেতে পেরেছেন। স্থানীয় সময় রোববার আবারও ইসরায়েলি সেনাদের হামলার শিকার হন নিরীহ ফিলিস্তিনিরা। উপত্যকার বেইত লাহিয়ায় হামলা চালায় দখলদাররা, এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় রোববার দুপুরের পর রাফা ক্রসিং দিয়ে সীমিত আকারে ফিলিস্তিনিদের যাতায়াত শুরু হয়। 2024 সালের মে মাসে ইসরায়েল দখলের পর প্রায় বন্ধ থাকা এই ক্রসিংটি যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে সম্প্রতি খোলা হয়। তবে পুনরায় চালু নিয়ে বিভ্রান্তিতে শুক্র ও শনিবার এটি বন্ধ ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী খোলার প্রথম 4 দিনে মাত্র 36 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি এবং 62 জন সঙ্গী মিশরে যেতে পেরেছেন। একই দিন হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং গাজায় কোনো বিদেশি হস্তক্ষেপও মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির রাজনৈতিক নেতা খালিদ মেশাল। দোহায় এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দখলদারিত্বের অধীনে থাকা জনগণের জন্য প্রতিরোধ হলো তাদের অধিকার, যা তারা গর্বের সঙ্গে ধারণ করে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপ করে ইরাক ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বাগদাদে এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং যুক্তরাষ্ট্র সেখানে সামরিক শক্তি বাড়াচ্ছে। স্থানীয় সময় বুধবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জনুয়েল বারো এক বৈঠকে মিলিত হন। ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্সের নিরাপত্তা, স্বার্থ এবং ইরানি জনগণের মৌলিক অধিকার রক্ষা করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন যে কোনো কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে ফ্রান্স। শুক্রবার ওমানে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনাকে সমর্থন করার কথা জানান ইরাকের পররাষ্ট্রমন্ত্রী। এই আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে এবং যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক শক্তিগুলো একটি সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক পথ খোলা রাখতে চাইছে। যুদ্ধবিধ্বস্ত সুদানের বেশ কিছু এলাকায় নতুন করে দুর্ভিক্ষের আশঙ্কা করছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা আইপিসি। এক প্রতিবেদনে দারফুরের আরও 2টি শহর দুর্ভিক্ষের পর্যায়ে পৌঁছেছে বলে জানায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে সুদানের উত্তর ও দক্ষিণ কর্দফানে আরএসএফ এর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, তুরস্ক ও জাতিসংঘ। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ সংঘাত উস্কে দিচ্ছে বলে অভিযোগ তুলেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে সংঘাত শুরু। সম্প্রতি দেশটির উত্তর ও দক্ষিণ কর্দফানে হামলা চালায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। এতে বহু মানুষ হতাহত হন। আরএসএফ এর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। সুদানের ভৌগোলিক ঐক্য ও অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দেয়া এক বিবৃতিতে দেশটিতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কিছু পক্ষ রাজনৈতিক সমাধানের কথা বললেও অস্ত্র ও যোদ্ধা পাঠিয়ে সংঘাত উস্কে দিচ্ছে। তবে সেখানে নির্দিষ্ট করে কোনো পক্ষের নাম উল্লেখ করা হয়নি। সৌদি আরব ছাড়াও সুদানে একের পর এক হামলা আর নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে মিশর ও জাতিসংঘ। সৌদি সরকারের এই বক্তব্য এমন সময় এসেছে যখন সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে সুদানের সরকার। গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে আমিরাতের বিরুদ্ধে মামলাও করেছে সুদান, তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের আরও কিছু এলাকায় দুর্ভিক্ষের আশঙ্কা করছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, দারফুরের আরও 2টি শহরে তীব্র অপুষ্টি দুর্ভিক্ষের পর্যায়ে পৌঁছেছে। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন ইরানি কর্মকর্তা।
ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে। সেনাবাহিনীকে আরো সমৃদ্ধ করবেন কিম জং উন এবং ইসরায়েলের পশ্চিম তীর দখলের পদক্ষেপে ট্রাম্পের বিরোধিতা।